আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। এদিকে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিতর্কিতরা সরকারের দায়িত্ব পাবে, সেটি গ্রহণযোগ্য নয়। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে অবস্থান করছেন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে। সেখানে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। তাই বর্তমান সরকার সব বিষয়ে নয়, কেবল প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে সেই পথ সুগম হবে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এদিকে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের পরিচিতি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিতর্কিতরা সরকারের দায়িত্বে আসা অগ্রহণযোগ্য। তারা যেন জাতীয় নির্বাচন বিলম্বিত করতে না পারে, সেদিকে সরকারকে সজাগ থাকতে হবে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আর আওয়ামী প্রতাপতারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। সে বিষয়টা আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিলে। এখনো নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে জয়নুল আবেদিন বলেন, এমন সংস্কার হাতে নেওয়া উচিত নয় যেটি নির্বাচিত সরকারের কাজ। যেটা জনগণ আপনাদেরকে। খান আলামিন, আরটিভি, ঢাকা। জনগণের জন্য ভালো এমন সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, যার ওপর হাঁটবে আগামী সরকারগুলো। এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, মানুষ যে সংস্কার চায় তার প্রতিফলন ঘটাবে সরকার। ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায় মানুষের জন্য ততই মঙ্গল বলে মন্তব্য করেন তিনি। স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার কাজ শুরু করতে পারেন জানিয়ে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার কাজ করবে পরবর্তী সরকার। অনেক রাজনৈতিক দল সংস্কার পছন্দ করে না বলেও অভিযোগ করেন তিনি। সার্বিকভাবে বাংলাদেশ সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সম্ভাবনা, আমি সবসময় বলি বাংলাদেশে যে পর্যায়ে আসছি, সাধারণ মানুষের, কৃষক, মজুর, শ্রমিক, ইনক্লুডিং গার্মেন্ট, তাদের অবদানটা সবচেয়ে বেশি, এবং ওরাই সবচেয়ে কিন্তু আপনার এই পদে নিয়ে আসছে আমাদেরকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাদেরকে সবসময় দৃষ্টির আড়ালেই থাকে। তারা আমরা বলি পিপলস পার্টিসিপেশন, এইগুলো ঠিক বাস্তবে এটা কতটুকু করা যায় সেটা করে না। তবে যাই হোক, আমাদের মধ্যে এখন সময় আসছে মানুষের সঙ্গে নিয়ে তাদের অ্যাসপিরেশনসটা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলতে 4 আইনজীবী নিজেদের পক্ষভুক্ত করেছেন। তারা হলেন ব্যারিস্টার নিশাত মাহমুদ, ব্যারিস্টার শাইখ মাহাদি, নাফিউল আলম সুপ্ত এবং সায়েদ আবদুল্লাহ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাদের পক্ষভুক্ত করে আদেশ দেন। এর আগে পঞ্চদশ সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত পক্ষভুক্ত হয়েছেন। রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানির আগে হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর বৈধতার শুনানিতে বাধা নেই।
রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুল ইসলামকে আরও 2টি মামলায় উত্তরা পশ্চিম 30/9/24 এবং উত্তরা পূর্ব 4/8/24 এই 2টি মামলাও তাকে এজাহারকারী আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন এবং 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু তাদেরকে এই 4টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দাখিল করেন এবং তার দরখাস্ত মোতাবেক তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের স্বার্থ না দেখে এবং অন্যায্যভাবে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। দেশের স্বার্থ পরিপন্থী চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে বাংলাদেশের পিডিবি ও ভারতের আদানি গ্রুপের মধ্যকার সম্পাদিত অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির উপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সভ্যতার গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেন। বলেন, পৃথিবীর মানুষ এই গ্রহের ধ্বংসের কারণ। টিকে থাকতে হলে এই সংস্কৃতির পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি বলেন, পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit, or that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. রাজধানীর পুরান ঢাকার নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সকালে চকবাজারের কামালবাগ এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ এই অভিযান শুরু হয়। এ সময় একটি কারখানা সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানার মালিক বা পরিচালনার সাথে জড়িত কাউকে পাওয়া না যাওয়ায় কোনো জরিমানা করা হয়নি। অভিযানে এক পর্যায়ে শ্রমিকদের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করে অভিযানিক দল। এমনকি অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি অভিযানের নেতৃত্ব দেওয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌস। তো এইভাবে যদি বন্ধ হয়, সব জায়গায় যদি আস্তে আস্তে বন্ধ করা যায় তাহলে তো ভালো, কিন্তু এখানে আবার অনেক মানুষ এটার উপরে, কর্মের উপর নির্ভরশীল। বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়া পলিথিন লাইন বন্ধ হবে না, সম্ভব না। আপনি কিভাবে বন্ধ করবেন? আর আগে অনেক সিগন্যাল দিয়েছিল বন্ধ করার জন্য, বাট ওরা বন্ধ করে নাই। এখন আজকে সেনাবাহিনী অভিযান চালাইতেছে বন্ধ করছে। শতভাগ আমদানির শুল্ক প্রত্যাহার, দাম নির্ধারণ কিংবা অভিযান, কোনো কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না বাজারে পণ্যের দাম। এখনো
কমেনি চালের দাম, উল্টো বস্তা প্রতি প্রকারভেদে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেশি থাকায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আবার পেঁয়াজের বাজারেও কমেনি অস্থিরতা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, আর আমদানি করা পেঁয়াজের দর 120 টাকা। এই দোকানে দিতেছে 72 টাকা, আর এক দোকানে বেচবো দেখা যায় 70 টাকা বেচবো, আর 70 টাকা কম বেচবো, আর 73 টাকা বেচবো। চাউলের দাম আকাশ ছোঁয়া, তারপরে সবজি যে কোনো মিলে আমরা 15,000 টাকা বেতনে 70 টাকা চাউল 80 টাকা চাউল কিনা 15,000 টাকা বেতনে এখানে আপনি এটা করেন, তাহলে আমরা কিভাবে চলবো? মোটা চালগুলো যেগুলো আমরা বিক্রি করছি 48 থেকে 52 টাকা, সেই চালগুলো এখন 52 থেকে 56 টাকা পর্যন্ত চলে গেছে। মিনিকেটটা বাড়ছে 150 টাকা বাড়ছে, আর 28টা অনেক বেশি, ওটা আকাশ ছোঁয়া। 28 বাড়ছে পার বছরতে 300 টাকার উপরে। এদিকে ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি ভারতীয় আলু কমেছে 2 থেকে 3 টাকা। লাল জাতের আলু পাইকারি বাজারে 52 থেকে 53 টাকা এবং সাদা জাতের আলু 45 থেকে 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়ায় কেজি প্রতি 5 টাকা কমে 90 থেকে 95 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা কেজি দরে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও সহনীয় হবে বলছেন ব্যবসায়ীরা। রাজধানীর 152টি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি থাকলেও সচল মাত্র একটি। তাই তো 2024 সালে এসেও হাতের ইশারায় চলছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। তবে এবার 29 ইন্টারসেকশনে বসছে দেশি প্রযুক্তির সিগন্যাল বাতি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক পুলিশের কাজ সিগন্যাল দেয়া নয়, বরং আইন প্রয়োগ করা। শৃঙ্খলা ফেরাতে 600 শিক্ষার্থী ডিএমপির সাথে কাজ শুরু করেছে। সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীতে 168টি সিগন্যাল বাতি বসানো হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পের আওতায় 2 ধাপে এসব বাতি বসাতে খরচ হয় 112 কোটি টাকা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে শত কোটি টাকার বাতি। হাতের ইশারায় ট্রাফিক সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদের। সিগন্যাল অমান্যের প্রতিযোগিতা যেমন দেখা যায়, তেমনি আইনের প্রয়োগ কম হয় সড়কে। হাতে মানে না, বাতিতে কেমন মানে? অটোরিকশা মেন রোডে ওটা নিষেধ, তাদেরকে আমরা সচেতন করতেছি, জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেছি। রাজধানীর কেবল গুলশান 2 নম্বর চত্বরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু আছে। এতে যেমন যানজট কমেছে, তেমনি আইনের যথাযথ প্রয়োগ করতে পারছেন ট্রাফিক সদস্যরা। এই সিগন্যাল মাইনে চলতেছে। ঢাকা অন্ততপক্ষে এই নিয়মটা করলে দিলে সব জায়গাতে কানা দিলে না দিক। সিগন্যাল সিস্টেমের মাধ্যমে একটা সময় নিয়ন্ত্রণ থাকে, মানে সবাই সময়ের সাথে সাথেই চলে। জনবহুল ঢাকায় হাতের ইশারায় কোনোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। 21 শতাব্দীতে হাতের ইশারায় আমরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, এটা আসলে একেবারে বেমানান। তো সেই জায়গায় আমাদের বিজ্ঞানসম্মত যে কাজগুলি করার কথা, অর্থাৎ যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, যানবাহনের সংস্করণ নিয়ন্ত্রণ, পথচারীর জন্য আলাদা ফেজিং করা। বুয়েট 2 সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বিআরটিএ সহ সংস্থাগুলো মিলে দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর কাজ করছে। পাইলট প্রকল্প হিসেবে হাইকোর্ট ইন্টারসেকশন থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 29টি পয়েন্টে এসব বাতি বসানো হবে। উত্তরের 2টা হলো আপনার এই সোনারগাঁ ক্রসিং এবং ফার্মগেট, আর দক্ষিণে 2টা বাংলা মোটর ক্রসিং এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল। এই 4টাকেই আমরা প্রাথমিকভাবে স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছি সব পক্ষ মিলে। আইন প্রয়োগের মাধ্যমে মানুষের সচেতনতা বাড়াতে হবে। সে কাজে এবার শিক্ষার্থীদের নিয়ে এগোতে চায় ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু আসলে হাতের ইশারায় গাড়ি নিয়ন্ত্রণ করা না, তার কাজ হচ্ছে এনফোর্স করা। তো এখন ট্রাফিক পুলিশ কিন্তু 2টা কাজ করছে। সে ট্রাফিক ম্যানেজমেন্টও করছে, হাতের ইশারায় ট্রাফিক থামাচ্ছে বা ছাড়ছে। আবার কেউ যদি নিয়ম অমান্য করে, তখন তাকে আবার এনফোর্স করতে হচ্ছে। আমাদের পুলিশের কাজ হলো এনফোর্সমেন্ট করা, অর্থাৎ কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে সেই ক্ষেত্রে যথাযথ বিধিবিধান, সড়ক পরিবহন আইন 18 অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী করে দ্রুত যানজট মুক্ত স্মার্ট সিটি দেখতে চান রাজধানীবাসী। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আউচপাড়া এলাকার তারাটেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প এলাকায় অবস্থান নেয় শ্রমিকরা। এই সময় মহাসড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শ্রমিকরা জানায় কারখানাটির 2000 শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বেতন পরিশোধে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি। এর প্রেক্ষিতে সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দেওয়ার আগে বেতন পরিশোধের আবেদন করলে কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদে প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের ওপর খড়্গহস্ত হতে চান ট্রাম্প। চাপে পড়তে যাচ্ছেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরাও। ট্রাম্পের নতুন প্রশাসনের অন্যতম টার্গেট চীন, প্রাধান্য দেওয়া হচ্ছে ইসরায়েলকেও। সব মিলিয়ে অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। আসছে 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই নতুন প্রশাসন গোছাতে মনোনিবেশ করেছেন তিনি। অভিবাসন ঠেকাতে সীমান্ত জার হিসাবে নিয়োগ দিয়েছেন টম হোম্যানকে, যিনি কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই অভিবাসন বিরোধী নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে 10 লাখের বেশি অবৈধ অভিবাসীকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এই মানুষগুলোকে নিজ দেশে ফেরানোয় অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন টম হোম্যান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয়া যেসব বিদেশি শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। ট্রাম্পের নতুন প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। প্রশাসনে অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানোই তাদের কাজ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়ালস। ইসরায়েলের কট্টর সমর্থক এলিসে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসাবে বেছে নিয়েছেন ট্রাম্প। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ক্রিস্টি নোয়েম, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন লাতিনো বংশোদ্ভূত মার্কো রুবিও। ফারুক হোসেন, RTV। পাকিস্তানে বাস দুর্ঘটনায় অন্তত 14 জন নিহত। ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 12 জন। মঙ্গলবার গিলগিট বালতিস্তান অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় বাসটি চাকওয়াল শহরের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে চলার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। এ সময় বাসটিতে 20 জনেরও বেশি যাত্রী ছিল, যাদের বেশিরভাগই একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। দুর্ঘটনায় নিহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে মৃতের সংখ্যা বেড়ে 26 হতে পারে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জানাবো খেলার খবর। ফুটবল। মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথম প্রীতে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রীতি ম্যাচের মোড়কে হলেও বাংলাদেশের জন্য ম্যাচ দুটির গুরুত্ব অনেক বেশি। এদিকে প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে দুই দলই। আর জানাচ্ছেন অরণ্য গফুর। প্রায় 1 বছর ফুটবল থেকে দূরে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে তারা। তাদের এ ফেরা জয় রাঙাতে বদ্ধপরিকর দেশটির কোচ ও ফুটবলাররা। আর সে লক্ষ্যে ম্যাচের আগের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় দলটি সেরেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংবাদ সম্মেলনে দলটির কোচের কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী অতিথিরা। বাংলাদেশ আমাদের চেনা প্রতিপক্ষ। গত বছর এখানে হারলেও এবার আমরাই জিতব। বেশ কয়েক বছর ধরে ছেলেরা একসাথে আছে। টিম কম্বিনেশন খুবই ভালো। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশের জন্য চেনা প্রতিপক্ষের সাথে চেনা মাঠ।
এ মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচেই জয় তুলে নিতে চায় লাল সবুজরা, কেননা এ দুটি ম্যাচের জয় আত্মবিশ্বাস যোগাবে এশিয়ান কাপের বাছাইয়ে ভালো করার। আর তাই তো মালদ্বীপকে সমীহ করলেও ঘরের মাঠের সুবিধা নিয়ে দ্বীপ দেশটিকে হারানোর পরিকল্পনা করছে স্বাগতিকরা। আমাদের হোম গ্রাউন্ডে একটাই কথা, জিততে হবে এবং উইন করতে হবে। তো এটা আমরা করতে পারবো এবং আশা করি কালকে এবং 16 তারিখে এটা আমাদের মেইন টার্গেট। 16 ম্যাচে 6 হারের বিপরীতে 8 জয় নিয়ে মুখোমুখি লড়াইয়ে মালদ্বীপের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য চিন্তার বিষয় ফরওয়ার্ডদের গোল খরা। সবশেষ 6 ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আমরা সুযোগ ক্রিয়েট করেছি, আমরা গোল করতে পারি নাই। এটা কিন্তু আমরা লাস্ট 8টা ম্যাচে না, অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। সংবাদ শেষ করব হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিনের খবর দিয়ে। ক্যালেন্ডার বলছে আজ ৩রা নভেম্বর। বাংলা সাহিত্যের বরপুত্র, শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন, যার কলম থেমে গেলেও কর্ম অবিচল। রসবোধের সঙ্গে লৌকিকতা আর আলৌকিকতার সমগ্র সুন্দরের মিশেলে বাংলা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, সেই কিংবদন্তির জন্মদিন। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বকে নিয়ে আরো জানাচ্ছেন মার্জানি ফান। হুমায়ুন আহমেদকে বলা হয় নন্দিত কথা সাহিত্যিক। গল্প উপন্যাস লিখে তিনি যতটা জনপ্রিয়তা সাফল্য পেয়েছেন তা বিরল। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। তার রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় 1972 সালে। এরপর 3 শতাধিক গ্রন্থ রচনা করে অমরত্ন পেয়েছেন। চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি যেসব নাটক রচনা করেছেন, নির্মাণ করেছেন, সেগুলো আজ অবধি আদর্শ হিসেবে বিবেচিত হয়। তার সৃষ্ট বাকের ভাই, মিশির আলী কিংবা হিমু চরিত্রগুলো এখনও যেন হেঁটে বেড়ায় শহর থেকে মফস্বলে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে হুমায়ুন আহমেদের অভিষেক হয় 1994 সালে। সে বছর তিনি নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি। পরবর্তীতে তিনি নির্মাণ করেন শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, চন্দ্রকথা, আমার আছে জল ও ঘেটুপুত্র কমলা। সাহিত্য নির্মাণে অসামান্য দক্ষতা দেখিয়ে হুমায়ুন আহমেদ অর্জন করেছিলেন বহু পুরস্কার সম্মাননা। এর মধ্যে রয়েছে 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার ও 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ুন আহমেদের। 63 বছরের জীবন কাটিয়ে 2012 সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে যে সমৃদ্ধ বর্ণিল জগৎ তিনি সৃষ্টি করে গেছেন, তা ধ্রুবতারার মতো দ্যুতি ছড়ায় আজও। মার্জানি ফান, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।